সংস্কারের পরই জাতীয় নির্বাচন, নিউ ইয়র্ক টাইমসকে বললেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার বিচারে গুরুত্ব, বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস বিশ্ব নেতাদের। সাগরে লঘুচাপের প্রভাব, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি। সাকিব সহ কয়েকজনের জরিমানাকে সুশাসনের অংশ মনে করছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। বাজার চাঙ্গা করতে ভালো কোম্পানির শেয়ার ছাড়ার পরামর্শ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে 6টি বিষয়ে সংস্কার কমিশন করা হচ্ছে, তাদের সুপারিশের পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনে অংশ নেয়ার যে কোনো সম্ভাবনাকে উড়িয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক টাইমসের সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান। আরও জানাচ্ছেন আহমেদ সরওয়ার। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ নিয়ে তার বিভিন্ন উদ্যোগের কথা জানান। তিনি জানান যে উদ্দেশ্যকে সামনে রেখে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার পূর্ণ সদ্ব্যবহার করতে চান তারা। We have the reform agenda. So in the reform agenda, what we do is we right now has 6 commissions engaged to reform the election commission, reform the justice system, reform police system, and so on and so forth. So there are 6 commissions now working. They are asked to submit their report in 3 months, what needs to be done. So there will be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties. If they think these can be done, it will be done. If they say, no, this part you leave alone for the elected government, we'll leave it for the elected government. So that's the time limit we need. 6 months, did you say? I have no idea how much time. Okay. 3 months. We 3 months. We gave the time to 3 months to the 3 commission. months. And then report comes out. Then the question of negotiation and discussions so that we come to a consensus so that we can hold an election. That's it. অপরাধের দায়ে সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি। You have said your previous leaders, many of them have left the country. Yeah. Should the former Prime Minister Sheikh Hasina be extradited to face trial? Why shouldn't we? If she has committed crime, she should be extradited and brought to justice. You are just pleading the justice. She should be facing the justice too. Okay. Sure. তবে দেশ পরিচালনার দায়িত্ব পেলেও ভবিষ্যতে কোনো নির্বাচনে তিনি অংশ নেবেন না বলেও জানান ডক্টর ইউনূস। No way. That's not me. আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। Thank you very much for coming. অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের জন্য $3.5 বিলিয়ন সহযোগিতা দিবে বিশ্বব্যাংক। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের সময় এই ঘোষণা দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এদিকে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায় চীন। আর দক্ষিণ এশিয়ায় পারস্পরিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্কের পুনরুজ্জীবন করার কথা বলেছেন উপদেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বুধবার ডক্টর ইউনূসের সাথে সংস্থাটির প্রধান ফকলার টুর্কের আলোচনায় মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সহ বিভিন্ন বিষয় উঠে আসে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার উদ্যোগের প্রশংসা করেন টুর্ক। এছাড়া বিগত সরকারের সময় গুম খুনের অধিকতর তদন্ত চায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এছাড়া মানবাধিকার কমিশনের প্রধান নির্বাহীদের সমন্বয়ে ক্যারি ক্যানেডির সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বিগত সরকারের গুম খুনের অধিকতর তদন্ত চায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। অনেকগুলো ইন্টারন্যাশনাল যে মানবাধিকার সংস্থা আছে, তাদের একটা ছিল যে যারা গুমের শিকার হয়েছে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, তাদের ব্যাপারে যাতে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটা এটা এনশিওর করা হয়, যে আয়নাঘরগুলো ছিল, হ্যাঁ, এই বিষয়ে যাতে আরও পরিপূর্ণ তদন্ত হয় এবং এই তদন্তের ফলে যে সমস্ত জায়গায় আয়নাঘর কিভাবে ওইটা হয়েছে, ওই আয়নাঘরের মানে লোকেশনগুলো কি সে বিষয়ে এইটার জন্য খুবই একটা ভালো তদন্ত হয়, এটা তারা আশা করছে। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের জন্য $3.5 বিলিয়ন সহযোগিতার ঘোষণা দেয়।
এর মধ্যে $2 বিলিয়ন নতুন করে হওয়া সংস্কার কাজের জন্য আর $1.5 বিলিয়ন চলমান সংস্কার প্রকল্পগুলোতে। বাংলাদেশ পুনর্গঠনে জুলাই অভ্যুত্থানকে বড় সুযোগ অবহিত করে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংকে আরও সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন এই অর্থ বছরে দিতে পারবে। এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যে এই পুরো জিনিসটা $3.5 বিলিয়ন তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে, বাংলাদেশের ডিজিটাইজেশন, বাংলাদেশের এন্টি করাপশন এফার্টস, বাংলাদেশের লিকুইডিটি সাপোর্ট, বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টর রিফর্মস, এনার্জি এবং পাওয়ার সেক্টর, প্রত্যেকটা কিছু বিষয়ে তারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন। এরপর সাধারণ পরিষদ অধিবেশনের অপর এক সাইডলাইন বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চীনের পররাষ্ট্রমন্ত্রী সৌর বিদ্যুৎ সহ নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিনিয়োগের আগ্রহের কথা জানায়। চীন পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ওয়ান বলেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে এই সরকারের সফলতার বিষয়ে চীন আত্মবিশ্বাসী। চায়না বাংলাদেশের সাথে তার সম্পর্ক আরো সুদৃঢ়, আরো ডিপেন্ড করতে চায়। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরো সুদৃঢ় করতে চায়। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে সাইডলাইন অপর একটি বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় দক্ষিণ এশিয়ার পারস্পরিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসাবে সার্ককে পুনর্জীবিত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোজের সাথেও দেখা করেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক টাইমসের প্রধান কার্যালয়ে বিখ্যাত ভূতাত্ত্বিক নৃতাত্ত্বিক জানি গুটওয়েলের হাতে জুলাই আন্দোলনের গ্রাফিতির অ্যালবাম তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী ঢাকায় সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে করে কমে এসেছে গত কয়েকদিনের তাপ প্রবাহের প্রভাব। সাগরে লঘুচাপের প্রভাব পড়েছে সারা দেশে। ভোর থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে যানবাহন সংকট, রিকশা ভাড়া বেশি সহ নানামুখী সমস্যায় পড়তে হয়েছে শিক্ষার্থী, অফিসগামী এবং বিভিন্ন পেশার মানুষকে। বৃষ্টি উপেক্ষা করেই অনেকে আবার ভিজেই গন্তব্যে পৌঁছেছেন। মৌসুমি বায়ুর প্রভাবে আজ দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সাগরে সৃষ্ট হওয়া লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের কারণে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর এবং নদী বন্দরে 1 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। থেমে থেমে বৃষ্টিপাত আরো 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এফবিসিসিআই সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, স্বল্প সময়ের মধ্যে তারল্য সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাৎ করেন আব্দুল আওয়াল মিন্টু। এ সময় দেশের অর্থনীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা। পরে গণমাধ্যমকে আব্দুল আওয়াল মিন্টু বলেন, সংকট সমাধানে যত দেরি হবে তত সহায়তা বেশি লাগবে, দ্রুত হলে তত সহায়তা কম লাগবে। সবল দুর্বল আলাদা না করে পুরো আর্থিক খাতের সংস্কার দরকার বলে মনে করেন তিনি। ব্যাংকিং খাতের ব্যবস্থাপনা ঠিক করার দায়িত্ব পর্ষদের, এমন মন্তব্য করেন আব্দুল আওয়াল মিন্টু। 1996 সাল থেকে বিভিন্ন সময়ে বাজার কারসাজির সাজে এক এক সময়ে কাজ করেছে এক এক গ্রুপ, বলেছেন বাজার সংশ্লিষ্টরা। এখন কারসাজির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো যাবে। এতে বিশেষত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঝুঁকি কমে যাবে। শেয়ার বাজারে অনিয়মের দায়ে ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে জরিমানা করার পর এমন কথা বলেন তারা। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখনো পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসসিতে সূচক বেড়েছে 507 পয়েন্ট। এই সময়ের মধ্যে পুনর্গঠিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শেয়ার বাজারে অনিয়ম তদন্তে কাজ করছে। মঙ্গলবার বিএসইসি কমিশন সভায় 4 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানকে জরিমানার সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম। তাকে জরিমানা করা হয় 50 লাখ টাকা। আলোচিত আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয় সাকিব আল হাসানের অর্ধেক 25 লাখ টাকা। সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দূত হিসাবে কাজ করেছে
যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে জড়িত থেকে একজন ব্যক্তি এই ধরনের অন্যায় করে থাকে, তাহলে অন্যায়ের পরিমাণটা তার আসলে কত ছিল আপনি সেটাকেই চিন্তা করে দেখেন। যে উনি তো সাধারণ ব্যক্তি না, উনি একজন স্টার, তারপরেও যদি তাকে এই ধরনের কাজের সাথে জড়িত হয় তাহলে আসলে তাদের ইনভেস্টিগেশনের ভিতরে আরো অনেক বেশি আপনি তথ্য পাবেন। XYZ যারাই যখন কাজগুলো করে, কারণ একটা সেশনে কিন্তু এক একটা গ্রুপ করে। এবার আপনি যদি 96 সাল থেকে দেখেন, তখন একটা গ্রুপ বাজারে কারসাজি করেছে, 10 সালে একটা গ্রুপ কারসাজি করেছে, বা যারা বড় আকারে ট্রানজাকশন করে তাদের নামটাই তো সামনে আসে। সব ক্ষেত্রে কারসাজিকারক বলা মানে একেবারে এক নামে আখ্যায়িত করাটাও ঠিক হবে না, কিন্তু এক একটা সেশনে এক একটা গ্রুপ কিন্তু এই কাজগুলো সংগঠন করে থাকে। তো ফলে হয় কি, তারা যখন করে তারা কিন্তু একটি শেয়ার নিয়ে থাকে না, তারা যখন একটি শেয়ার কারসাজি করে সাকসেসফুল হয়, তারা আরেকটি শেয়ার ধরে, আরেকটি শেয়ার ধরে, আরেকটি শেয়ার ধরে, এইভাবে কিন্তু পর্যায়ক্রমে তাদের তাদের ব্যাপ্তিটা বিস্তৃত হতে থাকে। বাজারে সুশাসন নিশ্চিত হলে পুঁজি বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে বলে ধারণা বাজার সংশ্লিষ্টদের। বিনিয়োগকারীকে রক্ষা করবার পথ একটাই, যে আগের ঘটনাগুলির সঠিক তথ্য অনুসন্ধান করে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, জরিমানা প্রদান করা হয়, তারাই মনে করি যারা এই কাজগুলো করে তাদের কাছে একটা মেসেজ যায় বাজারে, যেটা আর করা যাবে না। তারা যে অন্যায় করেছে তার চাইতে কয়েক গুণ বেশি শাস্তি তাদেরকে যদি না দেওয়া হয়, তাহলে আরেকজন শিক্ষা পাবে না। শাস্তি দেওয়াটা কিন্তু বড় ব্যাপার না, এই শাস্তি দেওয়ার সাথে সাথে আমাদের বাজারে একটা মেসেজ দিতে হবে, যেন অন্য কোনো ম্যানিপুলেটর যেন ম্যানিপুলেশন করার সাহস না পায়। বাজারে ভালো কোম্পানি আনতে বিএসইসির কার্যকর উদ্যোগের প্রত্যাশা বাজার সংশ্লিষ্টদের। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের হুমকি বা শঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মাইনুল ইসলাম। বৃহস্পতিবার সকালে রাজধানীতে ট্যুরিস্ট দিবস উপলক্ষে টেকসই পর্যটনের নীতিমালা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। পূজায় সব ধরনের নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আইজিপি। হুঁশিয়ারি দিয়ে বলেন, নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ প্রধান বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে টেকসই করতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনসাধারণের সহায়তা প্রয়োজন। ট্যুরিস্টদের নিরাপত্তা ও স্বচ্ছন্দে ভ্রমণের জন্য পুলিশকে সব ধরনের সহায়তা দিতেও নির্দেশ দেন মাইনুল ইসলাম। পর্যটন খাতকে এগিয়ে নিতে পরিবেশ দূষণ বনায়ন রক্ষায় কাজ করতে হবে বলেও জানান তিনি। ধূমপানের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। বলেন, কর আরোপের পাশাপাশি পণ্যটির ব্যবহার কমানোর কৌশল বের করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর বিশেষায়িত কেন্দ্রে সিগারেটে কার্যকর করারোপ শীর্ষক সেমিনারে এ কথা বলেন মোস্তাফিজুর রহমান। গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়ে আয়োজিত সেমিনারে আলোচকরা বলেন, ধূমপানের বিরুদ্ধে সামাজিক ও অর্থনৈতিক দাবির প্রেক্ষিতে আন্দোলন তৈরি হলে ধূমপান মুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ডক্টর মোস্তাফিজ বলেন, দেশের সিগারেটের উপরে কর আরোপ প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। এই কর আরোপ বিশ্বের অন্যান্য দেশের মতো নির্দিষ্টকরণ করার পাশাপাশি কর্পোরেট ট্যাক্স বাড়ানোর দিকেও মনোযোগ দেওয়া যেতে পারে। তিনি বলেন, রাজস্ব প্রস্তাবের কথা বিবেচনায় নিয়ে ক্রমান্বয়ে সিগারেটের দাম এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে ধূমপায়ীরা নিরুৎসাহিত হয়। আন্তর্জাতিক, ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয়া পশ্চিমা দেশে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু করেছেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের জাতীয় নীতি পরিবর্তনের কাজ। রাশিয়ার রাজধানী মস্কোয় জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি ও পশ্চিমা শত্রু দেশগুলোর অপতৎপরতা নিয়ে মতামত তুলে ধরে সার্বিক নির্দেশনা দেন প্রেসিডেন্ট পুতিন। বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভেতরে হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজন হলে পারমাণবিক শক্তিধর নয় এমন কোনো দেশের ভূখণ্ড থেকে হামলার হুমকি দিয়েছেন তিনি। পারমাণবিক অস্ত্র ব্যবহারে আন্তর্জাতিক বাধ্যবাধকতা এড়িয়ে এই পদক্ষেপ গ্রহণকে সহজীকরণের কাজ শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, কেবল পারমাণবিক হামলায় আক্রান্ত হলেই পাল্টা একই ব্যবস্থার জাতীয় নীতি পরিবর্তন করা হবে। সংবাদ শেষ করব ক্রাউন সেভেন শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সংস্কারের পরই জাতীয় নির্বাচন, নিউ ইয়র্ক টাইমসকে বললেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার বিচারে গুরুত্ব, বাংলাদেশের উন্নয়নের পাশে থাকার আশ্বাস বিশ্ব নেতাদের। সাগরে লঘুচাপের প্রভাব, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি। সাকিব সহ কয়েকজনের জরিমানাকে সুশাসনের অংশ মনে করছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। বাজার চাঙ্গা করতে ভালো কোম্পানির শেয়ার ছাড়ার পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়।
এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।